এইমাত্র যে মূল্যায়নটা শুনলাম সেটাও খুব চমৎকার ছিল। আমি অনেকের মূল্যায়নই মানে মন দিয়ে যা শুনলাম তাতে একটা জিনিস বোঝা যায় যে আন্দোলনের সময়টাতে একটা যোগ দেওয়ার, কিছু একটা করার একটা চরম আগ্রহ এবং আহ, উম, যাকে বলা হচ্ছে স্পর্ধাও, সেটা যেমন ছিল, তেমনি ভাবে ধীরে ধীরে আজকে একটা হতাশাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণকারীদের অনেকেই গ্রাস করছে। তো এই পরিস্থিতিটাকে নানানভাবে দেখাও দরকার, কারণ নানান রকম প্রচারণাও চলছে। তো সেই কারণে আমি সংক্ষেপে আসলে পয়েন্ট আকারে কিছু কথা বলার চেষ্টা করি। একটা বিষয় হচ্ছে যে এই গণঅভ্যুত্থান নিয়ে আসলে সব মহলে যে একভাবে কিছুটা অসতর্ক কিংবা এটা কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে পারেন না, এমনকি সরকার যদি বলি কিংবা আহ, যে যে মানে যে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিদায় হলো, তারা পালিয়ে গেলেন, সেখানে কিন্তু আমরা কিছুদিন পরে ভারতীয় গণমাধ্যমে একটা ভারতীয় কর্তৃপক্ষের একটা স্বীকৃতি পেয়েছিলাম যে তারা এই বিষয়ে আসলে অপ্রস্তুত ছিলেন। তারা ঠিক ব্যবস্থা নেওয়ার কিংবা বুঝতে পারেনি যে ঘটনা কোন দিকে আগাচ্ছে এবং ঠিক কি করবেন, এক ধরনের কিং কর্তব্য বিমূঢ়তা ছিল। কারণ যে গতিতে এই গণ আন্দোলন এগিয়েছে, যেভাবে গণমানুষ এটাতে যুক্ত হয়েছেন এবং দৃশ্যমান, যেটা এই 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 এতক্ষণ ধরে যারা বললেন তাদের অনেকেই যে জিনিসটা বলছেন যে দৃশ্যমান ভাবে নেতৃত্বের কোনো অনুপস্থিতি ছাড়াই যেভাবে একের পর এক মানুষ, যেটাকে একটা লম্বা দৌড়ে যেটা ঘটে যে একজনের কাছ থেকে আরেকজন তার এই দৌড়ের ধারাবাহিকতাটা নিয়ে নেন। আমরা এই যে খুলনার আমাদের এক বন্ধুর অভিজ্ঞতায় এই আজকের এই আয়োজনে শুনলাম যে খুলনা বিশ্ববিদ্যালয় আন্দোলন যখন শেষ হয়েছে তখন আসলে খুলনা শহরের জনগণ সেই আহ, উম, আন্দোলনের সূত্রটা নিয়ে নিয়েছেন। আমার বাসার সামনে বাড্ডার রাস্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় করলো, তার পরের দিন থেকে বাড্ডা এলাকায় দেখলাম অন্তত 2 দিন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছেলেমেয়েরা আন্দোলনটাকে একইভাবে জিয়ে রেখেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলের মেয়েরা যেটা অনেকের অভিজ্ঞতায় আসলো বা খুলনার অভিজ্ঞতাতে দেখলাম যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা যখন একভাবে তাদের আন্দোলনের আর সুযোগ থাকছে না, কিন্তু খুলনা শহরের মানুষ, সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ তখন এই আন্দোলন নেতৃত্ব দিচ্ছে। একইভাবে আরো কয়েক জায়গায় দেখা যাবে যে তারও অনেক আগে থেকেই আসলে এই যে যাত্রাবাড়ি এলাকাতে সাধারণ মানুষ প্রথম থেকেই বলা যায় যে আন্দোলনে একটা ঝাঁপিয়ে পড়েছিলেন অনেক আগে থেকে। এবং সেই আন্দোলনে তারা, আমি আমি যাত্রাবাড়ির একজনের কাছে একটা অদ্ভুত একটা অভিজ্ঞতা শুনলাম। ভাই, আপনি যদি ভিডিওটা অফ করে কথা বলেন আমার মনে হয় লোডটা একটু কম থাকবে, সেক্ষেত্রে কথা আমরা ক্লিয়ারলি শুনতে পাবো। আচ্ছা, আহ, শুনতে সমস্যা হচ্ছে? আচ্ছা, আমি তাহলে ভিডিওটা বন্ধ করে বলি। তো যাত্রাবাড়ি এলাকার এক এক বন্ধুর কাছে যে কথাটা শুনেছিলাম সেটা খুবই, আমার কাছে খুবই অর্থপূর্ণ লেগেছিল। যে সেইখানে সাধারণ মানুষের অংশগ্রহণটা এত বেশি ছিল এবং একটা গুরুত্বপূর্ণ, যেটা শ্রমজীবী এলাকার সাধারণ মানুষ, তাদের একজন বলছিলেন যে স্লোগান দিচ্ছিলেন আর কি, সাধারণ মানুষের স্লোগানে, যে মেধা না কোটা, কোটা কোটা। মানে সাধারণ মানুষ কিন্তু আসলে জানে না যে ব্যাপারটা কোটার ব্যাপারটা কি বা মেধার ব্যাপারটা কি। তাদের মধ্যে আসলে এই যে সরকারের যে বহু বছরের একটা অনির্বাচিত সরকার, সে দেশটাকে একটা একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, অর্থনৈতিক সংকটের কারণে বেকারত্ব বাড়ছে কিংবা মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে, এটি নিয়ে একটা সার্বজনীন ক্ষোভ বিক্ষোভ আসলে সর্বস্তরে ছিল। এবং সেইটার একটা বহিঃপ্রকাশ আসলে ওই যাত্রাবাড়ি এলাকার মানুষের যে যে আন্দোলনে অংশ নেওয়া বিপুল পরিমাণে, সেইটার একটা কারণ হিসাবে একটা একটা ব্যাখ্যা আসে। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে একটা আন্দোলনকে জনগণের এখতিয়ার, জনগণের কর্তৃত্ব, জনগণের কর্তা সত্তা, সেটাকে কেড়ে নিয়ে এটাকে যে কালার রেভলিউশন বলা হয়, এইটা একটা ভয়ঙ্কর একটা একটা বুদ্ধিবৃত্তিক, এটাকে বলা যাচ্ছে যে কোনো কিছু যদি চক্রান্ত হয়ে থাকে, কোনো কিছু যদি তীব্র মাত্রার সম্পূর্ণভাবে প্রচারণা বলে বলা হয়, বোঝানো যায়, তাহলে এই বিষয়টা হচ্ছে সেইটা যে গণমানুষের যে বিপুল অংশগ্রহণ, তার তাৎপর্যটাকে না বুঝতে চেষ্টা করা এবং সেটাকে অপমানিত করা, কারণ তাদের পছন্দের সরকার নাই, সেই কারণে জনগণের এই অংশগ্রহণকে একভাবে অপমানিত করা। দ্বিতীয়ত একটা প্রচার তাদের দিক থেকে আমরা দেখি, সেটা হচ্ছে যে এই যে যেটা শুরু থেকে তারা করেছিলেন, যে এটা শেখ হাসিনার ছেলে থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক মানুষ এই প্রচারটা করেছিলেন যে দেশটা উগ্রপন্থীদের হাতে চলে গেল, জঙ্গিরা দখল করে নিয়েছে। এটা একটা মানে
প্রচার তারা করার চেষ্টা করেছিল, এবং সেই প্রচারটাও খুব দ্রুতই ভুল প্রমাণিত হয়েছে। সেই ভুল প্রমাণিত হওয়ার পরে দেখা যাচ্ছে যে একদল বুদ্ধিজীবীকে আজকাল আওয়ামী লীগের দেখি যে তারা বলেন যে যদি প্রথম এই দুইটা যে অনুমান, একটা হচ্ছে এটা একটা কালার রেভলিউশন, আমেরিকানরা টাকা খরচ করে বিপ্লব করছে, আর দুই হচ্ছে যে এটা একটা উগ্রপন্থীদের হাতে দেশটা দখলে চলে গেছে, এই দুইটা যদি ভুল হয়, এই দুই দলের হাতে জনগণ ব্যবহৃত হয়েছেন। এটা আসলে একটা অন্যায় ভাবনা, এবং এই এই ভাবনার আমরা যে আসলে এত রকম দ্বন্দ্ব এবং সংক্ষুব্ধতার মধ্য দিয়ে আমরা জনগণের এই আন্দোলনটাকে দেখি, সেটার বৈচিত্র্য, তার তাৎপর্যকে বুঝতে না পারা, সেইটা আহ, মানে তারই একটা ফল, যে এইভাবে তারা জনগণের যে আন্দোলনটাকে সেটাকে ব্যাখ্যা করেন। এইরকম ব্যাখ্যা করার সুযোগ একটা তৈরি হয় দৃশ্যমান কোন নেতার অনুপস্থিতি থাকার কারণে একদিকে। আরেকদিকে আরো গুরুত্বপূর্ণ যে অন্তর্বর্তী সরকার যাদেরকে নেতা হিসেবে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করলেন এবং বললেন যে এরাই হচ্ছে মেটিকুলাস ডিজাইন করে তারা হচ্ছে মাস্টার মাইন্ড হিসেবে এই আন্দোলনটা গড়ে তুলেছেন, সেটাও যে এত দ্রুত একটা হাস্যকর বিষয়ে পরিণত হলো। তাদের অনভিজ্ঞতা, তাদের অপ্রস্তুতি দশা, তাদের অনেকের বিরুদ্ধে অনেক রকম অনিয়মের অভিযোগ, এই সবকিছু মিলে কিন্তু বলা যায় যে আহ, কেউ এটাকে তৈরি করেছেন বা দীর্ঘমেয়াদে ভাবতে পেরেছেন, এই ব্যাপারটাই আসলে, বা তাদের ভাবনা অনুযায়ী আন্দোলন এগিয়েছে, এই পুরো ব্যাপারটাই কাল্পনিক এবং হাস্যকর। বরং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটা গণ আন্দোলন যেটা বলা যায় যে স্বতঃস্ফূর্ততার বরং অনেক বেশি কাছাকাছি ছিল। আমরা 69-এ যে আন্দোলন, গণ আন্দোলন দেখেছি, কিংবা 90-এ, তার তুলনায় এটার মধ্যে স্বতঃস্ফূর্ততার এবং জনগণের নির্জলা ক্রোধের বহিঃপ্রকাশটা অনেক বেশি। এবং রাজনৈতিকভাবে এটাকে বুঝতে গেলে আমাদের এই ক্রোধের ব্যাপারটা কি, জনক্রোধের ব্যাপারটা কি, আসলে বোঝার চেষ্টা করা দরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে যে জুলাইয়ের নিয়ে অনেকগুলো হতাশা আমি দেখতে পাচ্ছি। আজকের আলোচনায় কেউ কেউ হতাশা প্রকাশ করেছেন, আবার এই হতাশা দেখতে পেয়েছি আহ নানান লেখালেখির মধ্যেও। সত্যি সে সমস্ত বড় গণ আন্দোলনের পরে কিছু হতাশার বিষয় আসে, কারণ গণ আন্দোলনের যা চাওয়া পাওয়া অনেক সময় সেটা পরবর্তী সরকারগুলো পূরণ করতে চায় না, পারে না, কিংবা তাদের মধ্যে ভিন্ন স্বার্থ থাকে। কিন্তু আমি বলবো যে জুলাইয়ের এই স্বতঃস্ফূর্ত গণভ্যুত্থান হওয়ার পরও এটার অন্তত অন্তত দুইটা খুব বড়, আরো অনেকগুলো বড় বড় অর্জন আছে, কিন্তু অন্তত দুইটা খুব বড় অর্জন আছে। একটা খুব বড় অর্জন হচ্ছে যে আহ, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে, বিশেষ করে আওয়ামী লীগ এবং তার আগে অন্য সরকারগুলো কম বেশি, কিন্তু বিশেষ করে আওয়ামী লীগ যে একটা নিয়ন্ত্রণের কাঠামো তৃণমূল পর্যায় পর্যন্ত তৈরি করেছিল, সেইটা এক এক জায়গাতে এক এক রকম ভাবে, কিন্তু তৃণমূল পর্যায় পর্যন্ত যে নিয়ন্ত্রণের কাঠামোটা তারা তৈরি করেছিল, এবং বিশ্ববিদ্যালয়ের হলে হয়তো সেটা ছিল গণরুমের নামে, এটা ফুটপাথে হয়তো একটা সংগঠিত চাঁদাবাজের সিন্ডিকেটের মাধ্যমে, এই যে তৃণমূল স্তর পর্যন্ত নিয়ন্ত্রণের যে একটা কাঠামো, এই কাঠামোটা বাংলাদেশে ভেঙে গিয়েছে। এবং এইটা যদি না থাকে, বা এটা যদি পরবর্তীতে কোনো শক্তি এটা একইভাবে গড়ে তুলতে না পারে, তাহলে রাষ্ট্র চিন্তার দিক থেকে বিবেচনা করলে এটা অনেক রকম নতুন নতুন চিন্তা মতাদর্শকে সমাজে তৈরি হওয়ার সুযোগ দেবে। গত আওয়ামী লীগ সরকারের বিষয়ে একটা ভুল কথা আমার ধারণা যে বুদ্ধিজীবীরা অনেক বেশি বলেন, যে তারা নাকি অনেক বেশি, যেটাকে হেজেমনি বলা হয়, যে তারা নাকি অনেক বেশি বুদ্ধিবৃত্তিক নিয়ন্ত্রণ দিয়ে সমাজকে পরিচালনা করতেন। তাদের একটা বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব কিংবা বুদ্ধিবৃত্তিক আধিপত্য সমাজের উপরে ছিল। আমার কাছে কিন্তু তাদের বুদ্ধিবৃত্তিক আধিপত্য নিশ্চয়ই ছিল, কারণ হচ্ছে যে তারা জাতিকে মুক্তিযুদ্ধ বনাম মুক্তিযুদ্ধ বিরোধী, সাম্প্রদায়িক বনাম অসাম্প্রদায়িক ইত্যাদি নানান বর্গে ভাগ করতে পেরেছিল সফলভাবে। কিন্তু এটার মধ্যে তাদের বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব কিংবা বুদ্ধিবৃত্তিক আধিপত্য আসলে ছিল না। বরং প্রধান ভূমিকা রেখেছিল হচ্ছে এই যে তৃণমূলে তাদের নিপীড়নের কাঠামোটা। গণরুম, গেস্ট রুম তার একটা প্রকাশ, আরো নানান জায়গায় তার নানান প্রকাশ রয়েছে। তো পাড়ার পাড়ার গুন্ডাতন্ত্র আসলে এটারই একটা প্রকাশ। এটা বাংলাদেশের ইতিহাসে সবসময় হয়তো কম বেশি ছিল, কিন্তু গত 15 বছরের মতো এটা আসলে কখনো ছিল না। এবং 14 সালের পর এটা আসলে একটা বিশেষ চেহারা বা আকৃতি পাওয়া শুরু করে। আর দ্বিতীয় যে বড় অর্জনটা, এটা আসলে কোনো কাঠামোর ধ্বংস না, বরং এটা অন্য একটা ভাবগত বিষয়ের ধ্বংস। সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাস থেকে পুরনো প্রায় গোটা বুদ্ধিজীবী সমাজ অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন।
এইটা একটা খুব গুরুত্বপূর্ণ অর্জন যে আহ, একটা পুরনো আমলের বিশিষ্ট সব বুদ্ধিজীবী যাদের প্রচুর বইপত্র লেখালেখি কিংবা বুদ্ধিবৃত্তিক চর্চা বা নেতৃত্ব দানকারী হিসেবে সমাজে যাদের পরিচিতি আছে, তাদের একটা বড় অংশের এখন এখন কোনো গ্রহণযোগ্যতা আসলে জনগণের কাছে নাই, কিংবা নতুন ছাত্র সমাজের কাছে নাই, শিক্ষার্থীদের কাছে নাই। এবং তাদের একটা বড় অংশকে আসলে আমরা দেখিও না। কার্যত তারা, মানে কিছুদিন আগে আমার এক নাট্যকর্মী বন্ধু বলছিলেন যে তারা একটা থিয়েটারের পক্ষ থেকে এই এই জুলাইয়ের বার্ষিকী পালন করতে গিয়ে তারা দেখতে পাচ্ছেন যে না, নাটকের গ্রুপগুলো এরকম একটা আসলে আলোচনা করার মতো যথেষ্ট ভালো আলোচকও পাওয়া যাচ্ছে না। সেখানে কিন্তু আলোচনা করার মতো লোকের অভাব নাই, কিন্তু জুলাইয়ের স্পিরিটকে ধারণ করেন, জনগণের সাথে ছিলেন আপনি, এরকম নাট্যকর্মীর সংখ্যা আসলে গুনতে পারবেন, 10-এর বেশি হয়তো হবে না, হয়তো 20 হবে, খুব বেশি হবে না। তার মধ্যে থেকে আলোচনা করতে আগ্রহী লোকের সংখ্যা অনেক কম পাওয়া যাবে। মানে এত বড় একটা শিল্প খাত, সেখানে আসলে এই অংশগ্রহণের সংখ্যা খুব কম। সঙ্গীত শিল্পী হাতে গুনতে পারবেন কয়জন ছিলেন জনগণের সাথে। আমার যে কারণে মনে হচ্ছে যে আলোকচিত্রীদের মধ্যে বরং এই সংখ্যাটা কিছুটা বেশি ছিল। আবার আপনি অন্যদিকে দেখেন, বিপুল একটা তরুণ বুদ্ধিজীবী জনগোষ্ঠী এই আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছেন। আপনার পছন্দ হোক তাদের লেখা বা অপছন্দ হোক, তারা সমাজে বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের স্তরে চলে এসেছেন। যাদের কথা হয়তো শোনা হতো না, যাদের হয়তো পত্রিকা ডাকা হতো না, কিন্তু সারা দুনিয়াতে এই বয়সের মানুষজনই 30 বছরের একটা ছেলে মেয়ে যদি যোগ্য থাকে, 25 বছরের একটা ছেলে মেয়ে যদি যোগ্যভাবে নিজেকে প্রকাশ করার সামর্থ্য থাকে, কেন গণমাধ্যম তার লেখা ছাপবে না? কিন্তু বাংলাদেশের গণমাধ্যম ঐতিহ্যিকভাবেই, যেহেতু তাদের চিন্তা এবং স্বার্থের সাথে খাপ খায়, সেই ঐতিহ্যিক বুদ্ধিজীবীদেরই একটা জায়গা দিত এবং তাদের জন্য পরিসর তৈরি করে দিত। এখন বরং পত্রিকাগুলো হিমশিম খাচ্ছে কিভাবে এই নতুন বুদ্ধিজীবী বর্গকে তার কোটার মধ্যে নেবে। কিন্তু এটা হচ্ছে একটা পরিস্থিতির বিশেষ দিক যে পুরনো বুদ্ধিজীবী শ্রেণীর একটা বিরাট অবসান আসলে এই আন্দোলনের মধ্যে আমরা দেখেছি। এটা হচ্ছে আমার ধারণা যে জুলাইয়ের দুইটা বড় অর্জন, এবং এই দুইটা অর্জনেরই, যদি এই দুইটা অর্জন কাজ করে যে নতুন ভাবে কেউ একটা সম্পূর্ণ নিয়ন্ত্রণের কাঠামো, আমি মনে করি যে নিয়ন্ত্রণের কাঠামো আওয়ামী লীগের আগেও ছিল, কিন্তু 100 ভাগ নিয়ন্ত্রণ আসলে কারো ছিল না, বা আওয়ামী লীগ আসলে প্রায় নিখুঁত একটা বন্দোবস্ত তৈরি করেছিল। সেইটা যদি তৈরি না করা যায়, সেই মাত্রায় আসলে নানান নতুন চিন্তা ভাবনা, দর্শন কিংবা ভাবনা এই জনগণের মধ্যে দানা বাঁধতে থাকে, এবং বাংলাদেশের মতো দেশে ঐতিহাসিকভাবে ছাত্র সমাজ আসলে এটা একটা কেন্দ্র হয়ে দাঁড়ায়। আর দ্বিতীয়ত, পুরনো বুদ্ধিজীবী সমাজের অপান্ত হয়ে যাওয়াটা, এটা নতুন নতুন চিন্তার অনেক পরিসর তৈরি করবে। এই দুইটা হচ্ছে জুলাইয়ের অনেক বড় অর্জন। আর যে অংশটা বলে আমি আমার আলোচনার শেষ অংশে আসতে চাই, সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার কি কি করে নাই, কি কি করতে পারতো, এটার একটা একটা বড় তালিকা করা সম্ভব। কিন্তু আমার কাছে মনে হয় যে যে তাদের এই এই বিষয়ে তাদের অজুহাত আমি গ্রহণ করি না। একটা বড় স্বাভাবিক আমরা সকলেই বলি যে অন্তর্বর্তী সরকার একটা অন্তত দুইটা বড়, সরকারের দিক থেকে, আমি আগের যেটা বললাম সেটা কিন্তু গণঅভ্যুত্থানের অর্জন, সেটা এই সরকারের অর্জন না। অন্তর্বর্তী সরকারের অন্তত দুইটা বড় অর্জন আছে। একটা হচ্ছে যে তারা এইরকম বড় একটা টালমাটাল পরিস্থিতিতে, যেখানে গণঅভ্যুত্থানের প্রত্যেকটা বিরোধী মানুষ না, শুধু অনেক নিরপেক্ষ মানুষই ভয় পাচ্ছিলেন। আমার মনে আছে যে আহ, অগস্টের এই 5 তারিখের পরে গণঅভ্যুত্থানের জন্য চাঁদা দিয়েছেন, সেটাকে সমর্থন করেছেন, ফেসবুকে লেখালেখি করেছেন। আমার প্রবাসী অনেক বন্ধু বারবার ফোন করেছেন যে অমুক জায়গায় লেখা দেখছি এটা কালার রেভলিউশন, তমুক জায়গায় দেখছি এটার জন্য এত টাকা ছড়ানো হয়েছে, অমুক জায়গায় এত, তাইলে আমাদের এই অংশগ্রহণের কি দরকার ছিল, সব জায়গা নাকি উগ্রপন্থীরা দখল করে নিচ্ছে। মানে প্রচারণাটা এত শক্তিশালী ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে ওইরকম একটা পরিস্থিতিতে, একটা টালমাটাল দশা থেকে উদ্ধার করতে পেরেছিলেন, এইটা নিশ্চিতভাবেই তাদের একটা বড় অর্জন। এবং এটা যে আরো ঘোরতর একটা নৈরাজ্যের দিকে যায় নাই, এটা আরো রক্তপাত সহিংসতার দিকে যেতে পারতো। আওয়ামী লীগ নিজের আশঙ্কা করতো, তারা তাদের মন্ত্রীদের পত্রিকার শিরোনাম এখনো খুঁজলে পাওয়া যাবে যে আওয়ামী লীগ না থাকলে 1 লক্ষ লোক নিহত হবে। সেরকম কিছু বাংলাদেশে ঘটে নাই। যে পরিমাণে উগ্র সাম্প্রদায়িকতা বিস্তারের কথা তারা বলছিলেন, কিছু সাম্প্রদায়িক হামলার ঘটনা সত্ত্বেও আমি বলবো যে এমন কিছু ঘটে নাই যেটা আওয়ামী লীগ আমলে ঘটে নাই। এইটা তাদের একটা, বলা যায় যে তারা নতুন কিছু করতে না পারলেও অন্তত আহ, কিছুটা স্থিতিশীলতা আনতে পেরেছেন, এক। আর দুই হচ্ছে যে নিশ্চিতভাবেই তারা অর্থনীতি খাতে, বিশেষ করে ব্যাংক খাতকে রক্ষা করতে পেরেছেন। নতুন বিনিয়োগ নাই, এটা সত্যি কথা, মানুষ পুঁজি বিনিয়োগ করতে ভয় পাচ্ছে, কিন্তু ব্যাংক খাত রক্ষা পেয়েছে স্রেফ চুরি বন্ধ করার কারণে, অনিয়ম বন্ধ করার কারণে ব্যাংক ব্যাংক থেকে। এই জিনিসটা বলা যায় তাদের অর্জন।
কিন্তু এই অন্তর্বর্তী সরকারের যে রাজনৈতিক কোনো দিক নির্দেশনা আছে কিনা, দিশা আছে কিনা, ব্যক্তিগত ভাবনা এবং ছোট গণ্ডির বাইরে তারা বড় করে দেশ নিয়ে স্বপ্ন দেখেন কিনা, এই দেশকে নিয়ে কি করা সম্ভব এরকম কোনো বিকল্প রাষ্ট্র ভাবনা তাদের আছে কিনা, এই জায়গাতে আমার খুব সন্দেহ হয় যে ওই অধ্যাপক রাজ্জাক যেটা বলেছিলেন শেখ মুজিবুর রহমানকে নিয়ে, যে ইতিহাস শেখ মুজিবুর রহমানকে একটা রাষ্ট্র নায়ক হওয়ার, স্টেটসম্যান হওয়ার একটা সুযোগ তৈরি করে দিচ্ছিল, উনি এটা সুযোগটা ধ্বংস করছেন। অন্তর্বর্তী সরকারের ব্যাপারে আমার এটা মনে হয় যে 2024 সালের পর একটা সুযোগ তৈরি করছিল, যেটা অন্তর্বর্তী সরকার অবহেলায় সেই সুযোগটা ধ্বংস করছে। এবং দেখা যাক যে তারা বলেন যে সংবিধান সংস্কার অমুক তমুক, পরবর্তী নির্বাচনের পরে কি হবে। পরবর্তী নির্বাচনের পরে যেই নির্বাচনে জিতুক সে কি করবে না করবে সেইটা অনেক ক্ষেত্রে অনেকখানি নিয়ন্ত্রণ করতে পারতো অন্তর্বর্তী সরকারের অনেকগুলা কাজ। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যে বাংলাদেশ দুনিয়ার মধ্যে সবচেয়ে কম শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা দেশ, আমরা সবাই জানি। এটা নিয়ে বহু আন্দোলন, বহু কথাবার্তা, বহু বছর ধরে আমরা বলছি। আমরা এমন কোন সরকার বাংলাদেশের ইতিহাসে পাই নাই যাকে এটা বাস্তবায়নের ধারে কাছে নেওয়া যায়। অন্তর্বর্তী সরকার কিন্তু এই কাজটা করতে পারতো। তারা যদি শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে খাতে একটা ভালো বাজেট বরাদ্দ করতো, তাহলে যেটা ঘটতো যে পরের সরকার ক্ষমতায় এসে সেটাকে সহজে কমায় ফেলতে পারতো না রাতারাতি। তার মানে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে, এবং শুধু বরাদ্দ না, সেটা কিভাবে ব্যয় করা হবে তার একটা দিক নির্দেশনা তারা তৈরি করতো, তাহলে এটা একটা বড় অর্জন হতো। তো সংবিধানের অনেক বড় সংস্কারের, সংবিধানের সংস্কার আমি গুরুত্বপূর্ণ মনে করি, কিন্তু সেটা তো পরবর্তী সংসদের ব্যাপার। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার যদি এই কাজটা করতো, সংবিধানে যাই ঘটুক না কেন, বিএনপির পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, ভবিষ্যতে যে আসুক, আওয়ামী লীগ আমি ধরে নিচ্ছি যে বহু বছর বাংলাদেশ আসবে না, ওইটা নিয়ে আমি অনেকবার অনেকগুলো বক্তৃতা দিয়েছি। আমার মনে হয় যে তরুণ প্রজন্মের মধ্যে তার যে কোনো জায়গা নেই, ফলে সে বহুভাবে আর বাংলাদেশ আসতে পারবে না। পরবর্তী শাসকরা যেই আসতো না কেন, তার পক্ষে এই অর্জনগুলোকে এক লাফে ফেলে দেওয়া সম্ভব হতো না। তারা যদি ঠিকঠাক মতো একটা পুলিশ সংস্কার করতো, এবং পুলিশ সংস্কার এটা মোটামুটি রূপরেখা কিন্তু অনেকগুলো গণতান্ত্রিক দেশের পুলিশ কিভাবে চলে সেটা থেকে বোঝা যায়। সেগুলো থেকে একভাবে একটা কাঠামো তৈরি করা সম্ভব, সেটা তারা করতো। সেটা একটা বড় অর্জন হতো, এবং সেটা পরবর্তী সরকারকে আটকে ফেলতো। তারা যদি বিচার বিভাগের বলি, তারা যদি বাংলাদেশের দুর্নীতি এবং অপচয়ের একটা বিরাট খাত হচ্ছে আমলাতন্ত্র। বাংলাদেশে অনেকগুলো গবেষণায় দেখা গেছে যে 40-50 ভাগ পর্যন্ত টাকা দুর্নীতি না, শুধু অপচয় যায়। দুর্নীতি পরের কথা, অপচয় যায়। আমি এই অন্তর্বর্তী সরকারের একটা 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 ইয়েতে দেখলাম, একটা প্রকল্পে দেখলাম, মানে মোট প্রকল্প 1500 কোটি টাকার, এর মধ্যে 300 কোটি টাকার একটা অংশে দেখা যাচ্ছে যে 10 কোটি টাকা হচ্ছে আমলাদের বিদেশ ভ্রমণের জন্য রাখা হয়েছে, 25 কোটি টাকা 45 কোটি টাকা রাখা হয়েছে কনসালটেন্সির জন্য। তার মানে প্রায় 77 কোটি টাকা এই দুইটা খাতে রাখা হয়েছে। কেনা হবে হচ্ছে একটা সফটওয়্যার বিদেশ থেকে, যে সফটওয়্যারটা বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন যে 20 কোটি টাকায় স্থানীয়ভাবে বানানো সম্ভব। তার মানে দেশের শিল্প ধ্বংস করে, দেশের উৎপাদন সম্ভাবনা ধ্বংস করে অন্তর্বর্তী সরকার বিদেশ থেকে সফটওয়্যার কিনছে। এবং এই প্রকল্পটা বিশ্বব্যাংক কিভাবে খাওয়াচ্ছে, খাওয়াচ্ছে আমলাদেরকে 10 কোটি টাকার একটা ঘুষ দিয়ে বিদেশ সফরের। আর মানে মানে কনসালটেন্ট, মানে যাকে বলবে পরামর্শকদের 45 বা 42 কোটি টাকার একটা পরামর্শকের ঘুষ দিয়ে। তার মানে এই যে পুরনো বন্দোবস্ত যেটার মধ্যে দিয়ে লুণ্ঠন চলতো যেভাবে, এবং মানে এই সিদ্ধান্তগুলো কিন্তু আমরা ওই 300 কোটি টাকার কাজটা দেখার পরে প্রকল্পের বাকি অংশগুলোর কাগজপত্র যখন চাইলাম, আরো 5টা সেগমেন্ট আছে 1500 কোটি টাকা সব মিলে, আমাদের কিন্তু তারা কাগজ দেয় না। কারণ একই গোপন প্রক্রিয়ায়, একই অস্বচ্ছ প্রক্রিয়ায় তারা এই কাজগুলো অব্যাহত রাখছে। এবং এইটা অন্তর্বর্তী সরকারের উচিত ছিল, এবং তাদের পক্ষে এটা সম্ভব ছিল, যে তাইলে কিভাবে স্বচ্ছ হতে পারে, কিভাবে এটা আমলাদের নিয়ন্ত্রণের বাইরে থেকে, আমলাতন্ত্র বাংলাদেশের বাস্তবতা কিভাবে থাকবে, কেন থাকবে তার একটা ভিন্ন আলোচনা। কিন্তু যদি আমলাতন্ত্র থাকেও, এখনকার ব্যুরোক্রেসি থাকেও, কিভাবে বিশেষজ্ঞদের সম্পর্কিত করে, অন্যান্য পেশাজীবী নাগরিকদের সম্পর্কিত করে একটা স্বচ্ছ কমিটি তৈরি করা যায়, যারা এই ধরনের সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করবেন এবং একটা স্বচ্ছতা নিশ্চিত করবেন, দেশের শিল্পায়ন, কর্মসংস্থান নিশ্চিত করবেন, সেটা দেখাশোনা করবেন, এইটা অন্তর্বর্তী সরকার করে যেতে পারতো। এটা তারা করে নাই। এইভাবে আমি বলতে চাই যে সংবিধান সংস্কারের মতোই গুরুত্বপূর্ণ ছিল তার কার জন্য যে ছোট ছোট সংস্কারগুলা, সেগুলো বিষয়ে তারা কিচ্ছু করেনি। যে প্লাস্টিক নিয়ে তারা কতগুলো নাটক তৈরি করলো, আদতে তো কোনো কাজ নাই। পৃথিবীতে পাটের যে ভবিষ্যতে যে সম্ভাবনা তৈরি হচ্ছে, আমরা পাটের প্রধান উৎপাদক দেশ, আমাদের পাট শিল্পের কি কোনো বিকাশ এই অন্তর্বর্তী সরকারের আমলে ঘটলো? কোনো রূপরেখা আমরা পেলাম?
এই ঢাকা শহরের যানজট কিংবা সারা দেশের পরিবহন ব্যবস্থা নিয়ে তাদের কোনো পরিকল্পনা, আমি ব্যক্তিগতভাবে মনে করি ঢাকার যানজট 6 মাসের মধ্যে কার্যকরভাবে অনেকাংশে কমিয়ে দেওয়া সম্ভব। এটার জন্য যথেষ্ট ভালো পরিকল্পনা বাংলাদেশের পরিকল্পনাবিদরা বহুবার দিয়েছেন। কিন্তু যে লুণ্ঠনের অর্থনীতি এই ঢাকার যানজট তৈরি করে, একটা বেসরকারি পরিবহন মালিকদের একটা ভয়ানক মাফিয়াতন্ত্র, সেটা নিশ্চিতভাবেই এখনো কাউকে না কাউকে খুশি করে, কাউকে না কাউকে উপঢৌকন দিয়ে সেই পুরনো বন্দোবস্তে টিকিয়ে রেখেছে। তো এই সমস্ত বিচারে বলা যায় যে অন্তর্বর্তী সরকারের এক ওই প্রথম দুইটা বিষয় আমি যেটা বলবো, তাদেরকে অনেক উচ্চ নাম্বার দিতেই হবে। কিন্তু বাংলাদেশকে নিয়ে তাদের কোনো ভবিষ্যৎ স্বপ্ন, কল্পনা, উচ্চ আকাঙ্ক্ষা, ব্যক্তিগত স্বার্থের বাইরে কোনো বড় ভাবনা, ভালোবাসার জায়গা আছে কিনা, সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর আমি শেষ করি একদম একটা সংক্ষিপ্ত ব্যাপার দিয়ে। সেটা হচ্ছে এই কথাটা বলা দরকার যে 69-এর পর 71 এসেছিল এই কারণে যে 69-এর আকাঙ্ক্ষাগুলোকে 69 মীমাংসা করতে পারে নাই, তাই 71-এর মতো আরেকটা রক্তাক্ত যুদ্ধের প্রয়োজন পড়েছিল। আমার এটা মনে হয় যে আমরা যে প্রায় বলি যে মানুষ রক্ত দিয়ে যদি ব্যর্থ হয়, হতাশ হয়, সে আর নামবে না, এই কথাটা ঠিক না। বরং ইতিহাসে আমরা বারবার দেখবো যে একটা প্রজন্মের যদি নামার অভ্যাস থাকে, তৈরি হয়, তাহলে সে বারবার নামতে থাকে এবং তাকে রক্তাক্ত কায়দা যদি দমন করতে হয়, তখন দমনের পদ্ধতিটা হতে হয় মিশরের মতো বা পাকিস্তানের মতো। কারণ হচ্ছে সেসব দেশে আসলে সামরিক বাহিনী জনগণের তুলনায় অনেক বেশি শক্তিশালী। বাংলাদেশে আমাদের সৌভাগ্য যে সামরিক বাহিনী এখানে অত্যন্ত শক্তিশালী, কিন্তু আমি বলবো না যে জনগণের তুলনায় এত বেশি শক্তিশালী যে তারা একটা সর্বত নিয়ন্ত্রণ কায়েম করতে পারে। ফলে ঢাকা শহর, শুধু তাই না, গোটা বাংলাদেশ আসলে সামনের দিনে একটা জনগণের একটা রণক্ষেত্রে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। কারণ জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে স্বপ্ন, এটা একদিকে আমাদের প্রতিষ্ঠানগুলো বাস্তবায়ন করতে পারছে না, এক। দুই, তারা নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়েছে, যেটা আমি আলোচনা করলাম যে জুলাইয়ের অর্জনের জায়গা থেকে যে তৃণমূল স্তরে তাদের নিয়ন্ত্রণের কাঠামোটা হারিয়ে গিয়েছে। এবং তিন, বাংলাদেশের পুরনো সনাতনী বুদ্ধিজীবীরা তাদের আহ কি বলবো এটাকে, তারা এখন আর কোনো অর্থে প্রাসঙ্গিক নাই। এই তিনটা ঘটনা মিলে বাংলাদেশে আসলে আরো নতুন নতুন বিপ্লব বলি, গণভ্যুত্থান বলি, কিংবা সামাজিক আলোড়নের কথা বলি, বাংলাদেশকে আমাদের আসলে তার জন্য তৈরি থাকতে হবে এবং এরকম ঘটনাগুলো অচিরে আবার আরো নতুন নতুন করে ঘটবে। তো ফলে আমার মনে হয় যে আমাদের অনেক বেশি বুদ্ধিবৃত্তিক প্রস্তুতির প্রয়োজন আছে। আমরা যেন অপ্রস্তুত অবস্থায় আরো একটা গণঅভ্যুত্থান না দেখি। কারণ আমাদের সেই জন্যই আমাদের সকলের দায়িত্ব বা কর্তব্য বলে আমি মনে করি যে আহ, যে বিষয়গুলো অর্জন হয়নি সেগুলোর জন্য একটা চাহিদা বা দাবি বা গ্রহণযোগ্যতা সমাজে তৈরি করা, সেগুলো একটা রূপরেখা বা কাঠামো তৈরি করা। তো সেটা যদি আমরা করতে পারি, পরের বার নিশ্চয়ই আরো প্রস্তুত অবস্থায় আমরা গণঅভ্যুত্থানের ডাকে সাড়া দিতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ আলোচনা শোনার জন্য।